পদ্মজা পর্ব ৪৯। লেখিকা ইলমা বেহরোজ। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। পরন্ত বিকালের শীতল বাতাসে শরীর কাঁটা দিচ্ছে। পদ্মজা শাল গায়ে জড়িয়ে নেন। নিচতলায় এসে ফরিনার ঘরে যায়। ফরিনা কাঁথা সেলাই করছিল। পদ্মজাকে দেখে 2 পা ভাঁজ করে বসলেন। বললেন, তুমি আইছো? পদ্মজা ঘরে ঢুকতে বলল, জি আম্মা। কাঁথা সেলাই করছিলেন নাকি? আমি সাহায্য করি? না না, তুমি এইসব পারবে না, সুই লাগবো হাতে। কিছু হবে না আম্মা, প্রতিদিনই সেলাই করা হয়। ফরিনা অবাক হয়ে জানতে চাইলেন, তুমি কাঁথা সেলাও? পদ্মজা হেসে বলল, ওই একটু। ক্যারে, আমরা থাকতে তুমি সেলাও ক্যারে? তোমার সৎ আম্মাই তো নকশি কাঁথা সেলাই, হে থাকতে তোমার সেলাই করা লাগে ক্যারে? পদ্মজা ফরিনার হাত থেকে সুই টেনে নিয়ে বলল, আব্বা মারা যাওয়ার পর 2 বছর আমি কেমন অবস্থায় ছিলাম জানেনই তো। সে অবস্থায় আমার পক্ষে আমার পরিবারের জন্য কিছু করা সম্ভব ছিল না। তখন উনি, এখানে ব্যাকেটে দেওয়া আছে বাসন্তী, মানে বাসন্তীর কথা বলা হয়েছে, পর হয়েও সৎমা হয়েও নিজের ঘাড়ে সব দায়িত্ব তুলে নিলেন। কিন্তু উনি যতটুকু করতেন ততটুকুতে পরিবার চলতে গিয়ে হিমশিম খেত। তাই আমিও চেষ্টা করেছি একটু যদি নকশি কাঁথার পরিমাণটা বাড়ানো যায়। পদ্মজার ফুলের পাপড়ির মতো ফোলা ফোলা 2টি ঠোঁটে অল্প হাসি। সেই হাসিতে পরমা সুন্দরীর মুখমণ্ডল অল্প আভায় আলোকিত। ফরিনা অবাক হয়ে সেই হাসি দেখেন। মন দিয়ে কাঁথায় ফুল তুলছে পদ্মজা। হাত দিয়ে সুতা কেটে ফরিনার দিকে তাকালো সে। তার প্রতিমার মতো নিখুঁত চোখ নাক। ফরিনা তাকিয়েই আছে। পদ্মজা ডাকলো, আম্মা। ফরিনার সম্বিত ফিরল। তিনি প্রশ্ন করলেন, তুমি নাকি শহরে কাম করো? পদ্মজা হাসলো, বলল, করা হয়। প্রেমাপ্রান্ত 2 জনই পড়াশোনা করে। পড়ালেখার কত খরচ, আর পূর্ণা তো পড়ালেখার চেয়ে বেশি খরচ করে ফেলে শাড়ি অলংকার কিনতে গিয়ে। আম্মা নেই, বাধা দিতে কষ্ট হয়। আর উনি নিজের সব সঞ্চয় উজাড় করে দেন আমার 3 ভাই বোনকে। টাকা তো থাকে না, তাই চাকরি নিতে হলো। 2 বোনের বিয়ে দিতে হবে না? আমার ফরজ কাজ বাকি, তার জন্য টাকা জমাতে হচ্ছে। আর ওনার নকশি কাঁথায় টাকার সাথে বেতনের কিছুটা অংশ মিলিয়ে পাঠিয়ে দিই। বেশ ভালোই চলছে। উনি আছেন বলেই আমার মাথার উপরে চাপটা কমেছে। বাসন্তী অনেক ভালা। আমি হের চেয়ে 4 বছরের বড়। মেলা সম্মান করে আমারে। আচ্ছা, আমির তোমারে বাইরে কাম করতে দিছে? এ প্রশ্নে পদ্মজা কপাল চাপড়ে বলল, আর বলবেন না আম্মা, কি যে যুদ্ধ করতে হয়েছে। শেষমেশ রাজি হয়েছেন। কিন্তু ওনার অফিসে নাকি চাকরি করতে হবে। ওনার অফিসে চাকরি নিলে উনি আমাকে কোনো কাজ করতে দিলেন? টাকা ঠিকই মাস শেষে দিতেন। ঘুরে ফিরে স্বামীর টাকায় বাপের বাড়ি খাই কথাটা আত্মসম্মানের সাথে লেগে যেত। এ নিয়ে 3 দিন আমাদের ঝগড়া ছিল। আলাদা থেকেছি, কেউ কারোর সাথে কথা বলেনি। ফরিনা বেশ আগ্রহ পাচ্ছে, উৎকুচ হয়ে জানতে চাইলেন, এরপর কি হইল? কাম করতে দিচ্ছে কেমনে? এরপর 3 দিন পর এসে বলল, চাকরি পেয়েছে একটা। 6 ঘন্টা কাজ, হিসাব রক্ষের পদ, বেতন ভালো। জানেন আম্মা, আমি ভীষণ অবাক হয়েছি। এত কম সময়ে চাকরি, আবার বেতনও তুলনায় বেশি। এরপর জানতে পারি ওনার পরিচিত একজনের অফিসে চাকরির বন্দোবস্ত উনিই করেছেন। উনি চান না আমি বেশি সময় বাইরে থাকি। আবার জেদ ধরেও বসেছিলাম। এভাবেই সব ঠিক হয় ইনশাআল্লাহ। আম্মা, পূর্ণার বিয়েটা ধুমধামে হয়ে যাবে। প্রেমার তো দেরি আছে, অনেক পড়বেও। ফরিনা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর বললেন, আল্লাহ 1000 বছর বাঁচায়া রাখুক। আম্মা, রুম্পা ভাবি কি 3 তলায়? আজ দেখতে যাব ভাবছি। চাবি কার কাছে? ফরিনা মুখ গুমট করে বললেন, এই ঘরে যাওয়ানোর দরকার নাই। রিদওয়ান চাবি দিব না। ওরা আর আমাদের দাম দেয় না, যেমন ইচ্ছে চলে। দিবে না মানে কি? আপনি গুরুজন, আপনাকে দিতে বাধ্য। চাইছিলাম একবার, যা ইচ্ছা কইছে। ফরিনার মুখে আধার নেমে আসে। তিনি নির্বিকার ভঙ্গিতে আবার বললেন, চাবি চাওনের লইগা রিদওয়ান হের আম্মারেও মারছে। পদ্মজার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে কি মায়ের গায়ে হাত তুলেছে? ফরিনা কাঁথা সেলাই করতে করতে বললেন, নিজের মা আর কই থাইকা, এই ছেড়ার মাথা খারাপ। অমানুষ। বাড়ির অন্যরা কিছু বলেনি? অন্যরা কারা? আব্বা, চাচা, বড় ভাই, কেউ কিছু বলেনি। বাকিদের কথা জানি না। তোমার শ্বশুর তো নিজেই শকুনের বাচ্চা। পদ্মজা চমকে তাকালো। ফরিনাও চৌকিতে চোখ তুলে তাকালো। তিনি মুখ ফসকে বলে ফেলেছেন। 2 জনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। পদ্মজা প্রশ্ন করার আগেই ফরিনা বললেন, পূর্ণার গাছে উঠছে। সকালে আছড়া খাইয়া বিকালে অইতেই গাছে উইটা গেছে। সেইডারে কয়ডা মাইর দিও।
পদ্মজা স্পষ্ট বুঝতে পেরেছে তার শাশুড়ি আগের কথাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সে আগ বাড়িয়ে কথা বলতে পারল না, মৃদুকণ্ঠে বলল, আমি আসি আম্মা, যাও। পদ্মজা দরজা অবধি এসে ফিরে তাকালো। ফরিনা দ্রুত চোখ সরিয়ে নিলেন। পদ্মজা ঘর ছাড়তেই তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। পদ্মজা উদাসীন হয়ে হাঁটছে। ফরিনা কেন নিজের স্বামীকে শকুনের বাচ্চা বললেন? পদ্মজা দ্রুত নিজেকে সামলে নিল। এখন এসব ভাবা যাবে না, রিদওয়ানের কাছ থেকে চাবি নিতে হবে। সে দ্রুত পায়ে হেঁটে রিদওয়ানের ঘরের সামনে আসে। দরজায় শব্দ করতেই ওপাশ থেকে রিদওয়ানের কণ্ঠ ভেসে আসে, কে? পদ্মজা জবাব না দিয়ে আরও জোরে শব্দ করলো। রিদওয়ান কপাল কুঁচকে দরজা খুলল। পদ্মজাকে দেখে কপালের ভাঁজ মিলিয়ে যায়, ঠোঁটে হাসি ফোটে। মোটা হয়েছে আগের চেয়ে, গাল ভর্তি ঘন দাড়ি, এক দুটো চুল পেকেছে। সে খুশিতে গদগদ হয়ে বলল, আরে বাপ রে, পদ্মজা আমার দুয়ার এসেছে। পদ্মজা সোজাসুজি বলল, রুম্পা ভাবির ঘরে চাবি দিন। রিদওয়ান দরজা ছেড়ে দাঁড়ালো, বলল, এতদিন পর এসেছো আবার আমার ঘরের সামনে, ভেতরে আসো, বসো, এরপর কথা বলি। আমি আপনার সাথে কথা বলতে আসিনি, দয়া করে চাবিটা দিন। চাবি তো দেব না, কি সমস্যা? রিদওয়ান পদ্মজার কাঁধে হাত রেখে বলল, আরে ঘরে আসো তো আগে। পদ্মজা এক ঝটকায় রিদওয়ানের হাত সরিয়ে দিল। চোখ গরম করে তাকিয়ে বলল, চাবি দিন। চোখ দিয়ে তো আগুন ঝরছে, কিন্তু আমি তো ভয় পাচ্ছি না, চাবি আমি দেব না। দেবেন না? রিদওয়ান আড়মোড়া ভেঙে আয়েসি ভঙ্গিতে বলল, না। পদ্মজা আর কথা বাড়ালো না, চলে গেল। রিদওয়ান পিছু ডেকেছে, সে শোনেনি। মগাকে দিয়ে পাথর নিয়ে 3 তলায় আসে। মদন একটা ঘরের সামনে চেয়ার নিয়ে বসেছিল। পদ্মজা বুঝতে পারে তাহলে এই ঘরে রুম্পা আছে। সে দরজার সামনে এসে দাঁড়াতেই মদন বলল, কিছু দরকার ভাবি? পদ্মজা নির্বিকার ভঙ্গিতে বলল, তালা ভাঙবো মগা, তালা ভাঙবো। মদন দরজার সামনে দাঁড়ায়, বলে, রিদওয়ান ভাইয়ের কাছে চাবি আছে, তার কাছে থাইকা লইয়া আসেন। তালা ভাঙেন কেন? তালা ভাঙেন না, উনি আমাকে চাবি দেননি, তাই আমি তালা ভাঙবো। আপনি সরে দাঁড়ান। না ভাবি, এইটা হয় না, আমার উপরে এই ঘরটার ভার দিয়েছে, আপনি সরে দাঁড়ান। পদ্মজা কথাটা বেশ জোরেই বলল। মদন হাওলাদার বাড়ির বউয়ের সামনে আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না। সে দৌড়ে নিচে যায়, বাড়ির সবাইকে গিয়ে বলে পদ্মজা তালা ভাঙছে। খলিল, আলমগীর, আমির, রিদওয়ান, ফরিনা, আমিনা ছুটে আসেন। ততক্ষণে পদ্মজা তালা ভেঙে ফেলেছে। আমির হন্তদন্ত হয়ে এসেই প্রশ্ন করলো, তালা ভাঙলে কেন? আপনার ভাই আমাকে চাবি দেননি, আমার রুম্পা ভাবির সাথে দেখা করার ইচ্ছা হচ্ছিল, তাই ভেঙেছি। এইটা অসভ্যতা, তোমারে ভালো ভাবছিলাম। ছেড়ি মানুষের এত তেজ, অবাধ্যতা ভালো না। পদ্মজা এক নজর খলিলকে দেখলো, এরপর রুম্পার ঘরে ঢুকলো। রুম্পা ঘরের মাঝে মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে, লম্বা চুল এখন ঘাড় অবধি। কে কেটে দিয়েছে? যেন চুল না, ময়লার ঝাড়ু। পদ্মজা দৌড়ে রুম্পার পাশে এসে বসে। রুম্পার শাড়ি ঠিক করে দিয়ে ডাকলো, ভাবি, ভাবি, শুনছো ভাবি? রুম্পার সাড়া নেই, গলায় হাতে পায়ে মারের দাগ। ফরিনা দেখে চমকে যান। রুম্পার এক হাত চেপে ধরে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কেলাই মারছে বউডারে? আল্লাহ গো, কেমনে মারছে? রক্ত শুকাইয়া পাথর হইয়া গেছে। এই লাইগা আমরারে রুম্পার কাছে আইতে দেও নাই তোমরা। বউডা তোমারে কি করছে? পাগল মানুষ। ফরিনা বাড়ির পুরুষদের দিকে চেয়ে কেঁদে বললেন। আমিনা দূরেই দাঁড়িয়ে আছেন। তিনি বরাবরই অন্যরকম মানুষ, অহংকারী, হিংসুক, অন্যদের ভালো দেখতে পারেন না। রানীর জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাওয়ায় পর আরও বেশি খামখেয়ালি হয়ে উঠেছেন। পদ্মজা আমিরের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? অন্যরা পাষাণ, আপনি তো পাষাণ না। ভাবিকে বিছানায় তুলে দিন। পদ্মজার কথায় আমির রুম্পাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। আমির, ফরিনা ছাড়া বাকি সবাই বিরক্তিতে কপাল ভাঁজ করে চলে যায়। তারা অসন্তুষ্ট। খলিল যাওয়ার আগে বিড়বিড় করে পদ্মজাকে অনেক কিছু বললেন। পদ্মজা সেসব কানে নেয়নি। সে শুধু অবাক হয়, মানুষগুলোর প্রতি ঘৃণা হয়। সে রুম্পার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আমিরকে বলে কবিরাজ নিয়ে আসতে। আমির চলে যায়। ফরিনের কাছ থেকে পদ্মজা জানতে পারল তিনি 2 বছর পর রুম্পাকে দেখেছেন। কখন চুল কাটা হয়েছে জানেন না। পদ্মজা জানতে চাইল কেন এত ভয় পান বাড়ির পুরুষদের। একটু শক্ত করে কথা বললে ভাবিকে দেখতে আসতে পারলেন না? ভাবির মা বাপের বাড়ি কোথায়? ওনারা মেয়ের খোঁজ নেননি? রুম্পার মা বাপ নেই, ভাই আছে 2টা। ভাইগুলো আগেই খোঁজ নিত না। পাগল হওয়ার পর থাইকা নামও নেয় না। মানুষ এত স্বার্থপর কি করে হয় আম্মা? ফরিনা রুম্পার শাড়ির ময়লা ছেড়ে দেয়, ঘরদোর পরিষ্কার করেন। রুম্পার জ্ঞান ফেরে, কিন্তু কথা বলার শক্তিটুকু নেই।
সে ড্যাব ড্যাব করে পদ্মজার দিকে তাকিয়ে থাকে, যেন পদ্মজার জন্য অপেক্ষায় ছিল, পদ্মজার জন্যই বেঁচে আছে। কিছু বলার চেষ্টা করে কিন্তু পারে না। কতদিন ধরে তাকে পানি ছাড়া কিছু দেওয়া হচ্ছে না। ক্ষুধার চোটে মাটি খেয়েছে, পেট খারাপ, পুরো ঘর নষ্ট করেছে। বমি করতে করতে ক্লান্ত, গতকাল থেকে সে অজ্ঞান। তবুও কেউ এসে দেখেনি। পদ্মজার চোখের জল আপনা আপনি পড়ছে। রুম্পার কষ্ট তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। সে মনে মনে শপথ করে রুম্পাকে নিয়ে যাবে শহরে। হরিণা ও পদ্মজা মিলে রুম্পাকে গোসল করালো। এরপর নতুন শাড়ি পরিয়ে গরম গরম ভাত খাওয়ালো, চুলে তেল দিয়ে দিল। খাওয়া শেষে রুম্পা বিছানায় নেতিয়ে পড়ে। শরীরের শক্তিটুকু আসতে সময় লাগবে, একটু ঘুমালেই হতো। পদ্মজা রুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাও ভাবি। রুম্পার দুর্বল দুটি হাত পদ্মজার হাত শক্ত করে ধরতে চাইছে। পদ্মজা টের পেল। সে রুম্পার দুই হাত শক্ত করে ধরে বলল, তোমাকে ছেড়ে যাব না, থাকবো আমি। রুম্পার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মজা মুছে দিল। হরিণাকে বলল, আম্মা, আমি আমার ঘর থেকে আমার কোরআন শরীফ আর আর জায়নামাজ নিয়ে আসি, আর ওনাকে বলো আমি আপাতত রুম্পার ভাবির সাথেই থাকবো। যাও তুমি, আমি এইখানেই আছি। পদ্মজা বেরিয়ে গেল। বারান্দা পেরোবার সময় আলোক ঘরের সামনে উঠানে চোখে পড়ল। সেখানে পূর্ণা রানী বাচ্চাদের নিয়ে গোল্লা ছুট খেলছে। পূর্ণার পরনে শাড়ি। মেয়েটা এত দোষী হলো কি করে? সে চোখ সরিয়ে নিজের ঘরের দিকে গেল। সন্ধ্যার আজান পড়ার বেশি দেরি নেই। রানী এক দলের নেতা, পূর্ণা অন্য দলের। দুই দলের নাম শাপলা আর গোলাপ। প্রতি দলে 6 জন করে। বাচ্চাগুলোর বয়স 9 থেকে 10 বছর। আলোক ঘরের বারান্দায় চেয়ে বসে আছে। মৃদুল আলোক ঘর থেকে বেরিয়ে বলল, এই বাচ্চারা, আমিও খেলতাম। রানী বলল, না না, তোরে নিতাম না। পূর্ণা মৃদুলকে দেখেই অন্যদিকে চাইল। তার ভীষণ লজ্জা করছে। মৃদুলের সামনে পড়ছে। মৃদুল আরেকটু এগিয়ে এসে বলল, ডরাইতেছ? ডরাওনিরই কথা। এই মৃদুলের সাথে কেউই পারে না, আর তুই তো মুটকি, কেমনে পারবি? আমি তোর 4 মাসের বড়, সম্মান দিয়ে কথা ক। মাঝখান থেকে সর, খেলতে দে। ধুর, তোর ছেড়ির এখন খেলার সময়, আর তুই খেলতেছস? সর। এই এই বোয়াল মাছ, তোমাদের দলের একটারে বাদ দিয়া আমারে লও। এই মুটকিরে 100টা গোল্লা না দিলে আমি বাপের বেটা না। পূর্ণা হাঁ করে তাকায়। তাকে বোয়াল মাছ ডাকা হচ্ছে, এজন্য তার দিকে তাকিয়ে বাচ্চারাও হাসছে। দেখছে চকচকে সুন্দর হয়ে গেছে বলে কি যা ইচ্ছে ডাকবো অধিকার বাঘিনীর পূর্ণার দিকে দিবে? কখনো না। সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমাকে আপনার কোন দিক থেকে বোয়াল মাছ মনে হচ্ছে? পূর্ণাকে কথা বলতে দেখে মৃদুল হাসল। রসিকতা করে বলল, আরে কালি বেআইন, দেখি কথা কইতেও পারে। পূর্ণা আহত হলো। এক হাতে নিজের গাল ছুঁয়ে ভাবল, সে কি কালি ডাকার মতো কালো? বাঘিনী রূপটা মুহূর্তে নিভে গেল। তার চোখ দুটি ছলছল করে ওঠে। যাকে পছন্দ করলো সেই কালি বলছে। পূর্ণা থম মেরে দাঁড়িয়ে রইল। রানী বলল, মৃদুলে সর কইতাছি, খেলতে দে। আমিও খেললাম। এই আইনটা তুই বাদ, তোর বদলে আমি বেআইদের দলে হয়ে খেললাম। মৃদুলের এক কথায় ন্যাড়া মাথার ছেলেটি সরে দাঁড়ায়। মৃদুল খেলার নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো। এরপর পূর্ণাকে বলল, কালী বেআইন, তুমি আগে যাইবা নাকি আমি আগে যাবো? পূর্ণা মিনমিনিয়ে বলল, আমি খেলবো না। রানী দূর থেকে বলল, দেখছোস মৃদুল, তুই খেলার মাঝে ঢুকছোস বইলা পূর্ণা খেলবে না। সব সময় কেন খেলা নষ্ট কইরা দেস তুই? মৃদুল সেসব কথায় ভ্রুক্ষেপ করল না। সে রসিকতার স্বরে বলল, আরে বেআইনের শক্তি ফুরাইয়া গেছে, আর খেলতে পারবো না। এই আন্ডা, তুই আই। বেআইন খেলবো না, তুই আজই হারবি রে আপা। রানী আত্মবিশ্বাসের সাথে বলল, আমার দলই জিতবো, আগে আগে চাপা মারিস না, আমার মতো দেখায়া দে। এই পেটওয়ালা, তুই যা। পূর্ণা ব্যথিত মন নিয়ে আলোক ঘরে বেরিয়ে অন্দরমহলের পথে পা রাখে। সে কালো সে জানে, কিন্তু কেউ কালি বললে তার খুব খারাপ লাগে। আল্লাহ কেন তাকে সৌন্দর্য দিলেন না? একটু ফর্সা করে দিলে কি হতো? আর তার আপার মতো কালো রঙের সবাই সৌন্দর্য কেন খোঁজ পায় না? পূর্ণা 2 হাত দিয়ে 2 চোখের জল মোছে। অভিমানী মন থেকে থেমে থেমে কাঁদে। এই শাড়ি তো মৃদুলের দৃষ্টি আকর্ষণের জন্যই পরেছিল সে। দরকার নেই এই চকচকে পুরুষ। কেউ তাকে কালি বললে সে ভীষণ রাগ করে, ভীষণ।
এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব 49। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।